ভিসা এক্সপায়ার করে যায়, তারা ইল্লিগাল হয়ে যান, তাদের এত কষ্ট করে এত ঋণ করে যে বিদেশে গিয়েছেন, সেই বিদেশে তারা ইল্লিগাল হয়ে মানবেতর জীবনযাপন করেন, আমাদের সরকারের টনক নড়ে না। গত মাসে মালয়েশিয়ায় গিয়েছিলাম, 10-15 বছরে তাদের সেই ভাগ্যের সেই সমস্যার সমাধান এখনো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা এই পাসপোর্টের অভাবে, যেই পাসপোর্ট আমাদের মৌলিক মানবাধিকার, সেটার অভাবে কীরকম সাফার করেন সেটা অবর্ণনীয়। এটার সমাধান আমাদেরকে করতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু না, আমার মতো অনেকে এখানে আছেন যারা প্রবাসী ছিলেন এক সময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দীর্ঘদিন বিদেশে প্রবাসী জীবনযাপন করতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুম থেকে ফিরে তাকেও সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবনযাপন করতে হয়েছে বাধ্য হয়ে। তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি সালামের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। যাক, সেদিকে যাচ্ছি না। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি সালামের নাম নেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটা যে মিশন রয়েছে সেখানে আমাদের একটি শাখা রয়েছে যেখানে আইনগত সেবা দেওয়া হয়। বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, যারা শ্রমিক রয়েছেন তাদের সমস্যা সমাধান করার জন্য একটি শাখা রয়েছে, কিন্তু সেটা শুধু নাম সর্বস্ব শাখা। আমাদের শ্রমিকেরা বিদেশে অতিরিক্ত কর্মঘণ্টা পালন করছে, ঠিক মতো মজুরি পাচ্ছে না, ন্যূনতম মজুরি পাচ্ছে না, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের সেই শাখাগুলো কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমার যেটা প্রস্তাব হবে, প্রত্যেকটি বৈদেশিক শাখায় একজন করে আইনজীবী নিযুক্ত করা হোক। যদি বাংলাদেশের আইনজীবীদের সমস্যা সমাধান করা সম্ভব না হয়, স্থানীয় আইনজীবীদের প্যানেল করা হোক, তারা এই সমস্যাগুলোর সমাধান করবেন, এই সমস্যাগুলো দেখবেন। মাননীয় স্পিকার, নারী শ্রমিকদের ব্যাপারে বলতেই হয়, গত 8 বছরে 800 নারী শ্রমিকের লাশ ফেরত এসেছে। 70,000 নারী শ্রমিক নির্যাতিত হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা আইনগত কি ব্যবস্থা নিতে পেরেছি? মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে আমেরিকাতে এক পড়তে যাওয়া দম্পতি, তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাদের লাশ দেশে ফেরত এসেছে, এজন্য সরকার উদ্যোগ নিয়েছে, এজন্য ধন্যবাদ জানাতে চাই। কিন্তু সেই পরিবারটিকে সেই সিভিল এবং ক্রিমিনাল রেমিডির জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টি আমি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, গত কয়েক বছরে 2012 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 6,000 রিপোর্টেড পাচার হয়েছে বাংলাদেশ থেকে, নারী পাচার হয়েছে। এটা রিপোর্টের আরও বেশি থাকার কথা। এই নারী পাচার রোধে, মানব পাচার রোধে, এই মডার্ন স্লেভারির যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে আমরা কি করছি এটা আমাদের ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, আমি এরপরে দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলাম, যে যুক্তরাজ্যে আমাদের দেশে প্রায় 5 থেকে 7 লক্ষ লোক বাস করে। আমার এক মুরব্বী ঠাট্টা করে বলতেন, তোমরা যারা ইউরোপের উন্নতর দেশে থাকো, আমেরিকাতে থাকো, তোমরা প্রবাসী না, তোমরা নিবাসী। কারণ তোমরা তো দেশে ফিরে আসবে না, সেটাকেই তোমরা তোমাদের দেশ মনে করো। মাননীয় স্পিকার, আমি ফিরে এসেছি। আমার মতো অনেকেই ফিরে আসতে চায়, কিন্তু তারা ফিরে আসতে ভয় পায়। আমাদেরকে চিহ্নিত করতে হবে, এই ভয় শুধু জানের ভয় না, এই ভয় সম্মানের ভয়। এই ভয় ভালোভাবে বেঁচে থাকতে পারবে কিনা সেই ভয়। আমাদের যে দেশ থেকে যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে পাশ্চাত্য বিশ্বে, এটার কারণ কি? প্রথম জেনারেশন তাদের দেশে ফেরার একটা স্বপ্ন থাকে, দ্বিতীয় জেনারেশন কেন বাংলাদেশকে নিজেদের দেশ বলতে লজ্জা পায়। আমরা দেখেছি, আমি নাম নিতে চাই না, আমাদের একজন দ্বিতীয় জেনারেশনের প্রবাসী কিংবা নিবাসী পার্শ্ববর্তী একটি দেশে বিলিয়ন বিলিয়ন ডলার তিনি ইনভেস্ট করছেন, আমাদের দেশকে কেন বেছে নিচ্ছেন না, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, সেজন্য আমি যেটা প্রস্তাব করতে চাই, এই বিষয়টাকে টপ প্রায়োরিটি ধরে একটি সংসদীয় টাস্কফোর্স গঠন করা হোক। প্রবাসীদের সমস্যার সমাধান আরও একটা রয়েছে, আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই। দীর্ঘদিন প্রবাস থেকে যখন তারা দেশে ফিরে আসেন, তারা যেহেতু দীর্ঘদিন প্রবাসে থাকেন, এখানের সমাজে তাদের ইন্টিগ্রেশনের সমস্যা হয়, অর্থনৈতিক পুনর্বাসনের সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সকল কিছুর জন্য আমার যেটা প্রস্তাব, একটি সংসদীয় টাস্কফোর্স গঠন করা হোক, এক্সপার্টদের সমন্বয়ে, সংসদের সমন্বয়ে, সংসদ সদস্যদের সমন্বয়ে, এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদেরকে বিদেশি যেই ব্রেন ড্রেন হচ্ছে এবং বিদেশে রেমিটেন্সটাকে আরও ইনহ্যান্স করার জন্য একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য এই সংসদকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে।
এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। তো আমি অনুরোধ করব, এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে। আমি চাইবো না কেন? আমরা সবসময় বলে থাকি যে পজিশন অপোজিশন মিলেই তো হাউস পূর্ণ হবে। আর এই হাউসের প্রতি সারা দেশবাসীর প্রত্যাশা। আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে। সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে, সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল, আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবে। আমরা খুবই আনন্দিত, আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে, যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে। তো আমি অনুরোধ করব, এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন, তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না। তারা যান সেখানে থেকে যাওয়ার নিয়তে। এর মধ্যে দুইটা ক্লাস, একটা স্রেফ ভাগ্য অন্বেষণে, আর একটা তারা জ্ঞানের অন্বেষণে। জ্ঞানের অন্বেষণে কারা যায়? দুই ধরনের মানুষ। যাদের ফিনান্সিয়াল এবিলিটি আছে পিতামাতার, তাদের সন্তানরা যায় নিজ দায়িত্বে, নিজ খরচে। আর যাদেরকে আল্লাহ তাআলা চমৎকার মেধা দিয়েছেন, মা বাপ গরিব, তারা যায় ফুলব্রাইট বা কোনো ধরনের স্কলারশিপ নিয়ে। এই দুই শ্রেণী আমাদের অ্যাসেট। তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন। ইতিমধ্যে শুনেছেন বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে, এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন, তিনিও একজন বাংলাদেশী। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল, আমরা দেশকে সাজাবো কি দিয়ে? এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী সেটিকে, তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও? সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই,
আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে, আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে খুব কৃত হতাম, ভালো লাগতো কথাগুলা সরাসরি তিনি শুনতেন। নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন। তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাবো এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এই লোকদের আরো কিছু বঞ্চনা আছে। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান। এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে, বিভিন্ন ধরনের আইনের জটিলতায় ফেলে দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আর পাশের বাড়ির লোকেরা তো আছে, সেখানে যদি পরিচিত আগে থেকেই বিরাজমান কোনো শত্রুতা থাকে সেটা আবার আগুনের মধ্যে ঘিল ঢেলে দেয়। এই সমস্ত জটিলতায় তারা যখন পরে আইনের আশ্রয় নেন, তখন যেখানে গিয়ে তারা সাশ্রয়টা চান, শান্তিটা খুঁজে পেতে চান, ওখানে গিয়ে আরেক হয়রানির মুখোমুখি হন। ওখানে যাওয়া মাত্রই তাদের কাছে বিরাট অঙ্কের একটা কিছু চেয়ে বসা হয়, কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে। আমি চাইবো না কেন? যদি কেউ টাকা দিতে পারলো তো হয়তো তার কিছু কাজ হলো, যদি দিতে পারলো না তাহলে চোখের পানি মুছে মুছে আবার দেশ থেকে তাকে বিদায় নিতে হলো।